আপু তুমি এগুলো কি করছো? আজ বাদে কাল তোমার বিয়ে, আর তুমি আজকে কিনা আমার রুমে এইভাবে নগ্ন হচ্ছ। দেখো আপু, কেউ দেখে ফেললে উল্টাপাল্টা কথা বলবে। প্লিজ আপু, এমনটা করিও না। আমি তো এমনটাই চাই, তার জন্যই তো তোর কাছে এসেছি। এখন এদিকে আয়, একটু আদর করে দে। কি বলছো আপু তুমি? তোমার মাথা ঠিক আছে তো? আমি তোমার ছোট ভাই, আর তুমি কিনা আমাকে এসব আজে বাজে প্রস্তাব দিচ্ছ। ছোট ভাই তো কি হয়েছে? তুই তো আর আমার নিজের মায়ের পেটের ভাই নয়, চাচা তো ভাই। তো এইসব করাই যায়। এদিকে আয়। তুমি পাগল হয়ে গেছো আপু, তোমার কাছে যাওয়া যাবে না। তুমি এখানে দাঁড়াও, আমি এখনই চাচিমাকে ডেকে আনছি। কই যাবে তুমি সোনা? তোমাকে তো আমি ছাড়ছি না। সবার চোখ ফাঁকি দিয়ে তোমার কাছে এসেছি, এত কষ্ট করে। জানি আজকে তোকে যদি আমার আপন করে না পাই, তাহলে আর জীবনে কখনো পাবো না। তাই তুই আর আমাকে আটকাস না। আরে আপু, তুমি বোঝার চেষ্টা করছো না কেন? তুমি আমার বড় আপু, আমি কিভাবে তোমার সঙ্গে এসব করতে পারি? আর আজকে বাদে কালকে তোমার বিয়ে। একটাবার ভেবে দেখেছো আমাদের এই কাজের পরিণাম কি হতে পারে? হয়েছে, তোকে আর বড় বড় কথা বলতে হবে না। এতদিন এতভাবে বোঝানোর চেষ্টা করেছি, তাও তো তুই কিছুই বুঝতে পারিস নাই। সারাক্ষণ অবুঝের মতো রয়ে গেছিস। কিন্তু আজ আর তোকে ছাড়ছি না। দেখো আপু, আমি কিন্তু এখন চিৎকার দেব, তখন দেখো সবাই চলে আসবে, তোমাকে অনেক বকাবকি করবে। দেখি, দে তুই চিৎকার। দেখি কতজন আসে। বাহিরে যে পরিমাণ লাউডস্পিকারে গান বাজছে, মনে হয় না তুই চিৎকার করলে কেউ তোর কথা কিংবা তোর কণ্ঠস্বর শুনতে পারবে। তো বেশি বাড়াবাড়ি না করে যা করতে বলি তাই কর, এতেই তোর ভালো হবে। না হলে আমি কিন্তু জোর করে তোর কাছ থেকে সব নিয়ে নেব। কথাটা বলেই নেহা গুটি গুটি পায়ে স্বাধীনের দিকে এগোতে লাগে। স্বাধীন ভয় পেয়ে যায়, সেখান থেকে দৌড়ে দরজার দিকে যেতে লাগে। তখনই নেহা দৌড় দিয়ে স্বাধীনকে ধরে ফেলে, টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। স্বাধীনের শরীরে থাকা ঘ্রাণটা নাক দিয়ে নিতে লাগে। এক পর্যায়ে নেহা পাগল হয়ে যায়, স্বাধীনের ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুষতে লাগে। স্বাধীন অবাক হয়ে বড় বড় দৃষ্টিতে তাকিয়ে থাকে। নেহা তার বাঁধ ভেঙে স্বাধীনের ঘাড়ে কপালে কিস করতে লাগে। নেহা তার শরীর থেকে এক এক করে শাড়ি গহনা খুলতে লাগে। স্বাধীন তার আয়ত্তের বাইরে চলে যায়, নেহাকে কোলে তুলে নেয়। নেহা বুঝতে পারে তাকে আর কিছুই করতে হবে না, যা করার স্বাধীনই করবে। সে চুপ হয়ে যায়। স্বাধীন নেহাকে নিয়ে খাটের উপর শুয়ে পড়ে, নেহার শরীরে কিস করতে লাগে। নেহা কেঁপে কেঁপে উঠতে লাগে। এই দিনটার জন্য এতদিন ধরে অপেক্ষায় ছিলাম, কিন্তু তুই তো কিছুই বুঝতে পারলি না। তোকে এত করে বললাম, এতবার বোঝালাম, তাও কিছুই বুঝলি না। বারবার বলেছিস আমি তোর বড় আপু। কেন রে, চাচাতো বোনকে কি বিয়ে করা যায় না? এটা কি কোনো হাদিসে আছে যে চাচাতো বোনকে বিয়ে করা যাবে না? কতজন না করে, আর আমরা করলেই দোষ? সমাজের মানুষ দেখতে পারবে না, নানান কথা বলিস তুই। চুপ থাকো তো, যা করছি এখন করতে দাও। আজে বাজে কথা বলো না, যা ভাবার তা পরেও ভাবা যাবে। নেহা বুঝতে পারে স্বাধীন আর তার মধ্যে নেই। তখনই পাশ থেকে নেহা তার ফোন নিয়ে কয়েকটা ভিডিও আর ছবি তুলে নেয়। মুচকি একটা হাসি দিয়ে স্বাধীনের সঙ্গে রেসপন্স করতে লাগে। দুজনে মেতে যায় এক আনন্দের মুহূর্তে। সেইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। বাইরে লাউড স্পিকারের শব্দে যেন নেহার আর্তনাদ স্বাধীনের কানে পৌঁছায় না। এক পর্যায়ে ক্লান্ত হয়ে নেহার উপরে শুয়ে পড়ে। নেহা পরম আবেশে স্বাধীনের বুকে মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। খুব তো বড় বড় কথা বলছিলি যে বড় আপু কখনোই এক হবার নয়, এখন তো ঠিকই কাছে পেয়ে সব কিছু ভুলে আদর করলি। আপু তুমি আমার সঙ্গে কাজটা মোটেও ঠিক করো নাই। যা করেছো এর জন্য তোমাকে পস্তাতে হবে। আর এখন কি হবে তোমার স্বামী যদি তোমাকে না মেনে নেয়? যদি কোনো ভাবে বুঝতে পারে যে তুমি আগে থেকেই। চুপ, একদম চুপ। আমার স্বামী কে হবে তুই ছাড়া? সেই ছোট্ট থেকেই তোকে দেখে এসেছি, ভালোবেসে এসেছি। তোকে না পেলে এই জীবনটা রেখে কী লাভ? আবার ভাবলাম আমার জীবন আমি নিজে গুছিয়ে নেব, তাই তো তোর সঙ্গে জোর করে এই কাজটা করলাম। এখন চুপচাপ থাক, আর বাকি কি করতে হবে সেটা আমি করব, শুধু তুই দেখে যা। মানে? স্বাধীনের কথা শেষ না হতেই দরজায় কে যেন কড়া নাড়ে। স্বাধীন চমকে নেহার উপর থেকে উঠে পড়ে। নেহার দিকে তাকিয়ে লজ্জা পেয়ে যায়, কারণ তার আর নেহার শরীরে বিন্দুমাত্র পোশাক নেই। নেহার স্বাধীনের লজ্জামাখা মুখ দেখে মুচকে একটা হাসি দেয়। স্বাধীন উঠে তড়িঘড়ি করে পোশাক পরিধান করতে লাগে।
অন্যদিকে অনবরত দরজায় কর্নারের বেগ বাড়তে লাগে। আপু এখন কি হবে? বাহিরে মনে হচ্ছে অনেকে আছে, এখন কি করব আমি? তুমি উঠে কোথাও লুকিয়ে যাও। আমি কেন লুকাবো? তোর যদি ইচ্ছা হয় তুই লুকা, আমি এখানেই শুয়ে থাকবো। আর যা করেছিস, বিন্দুমাত্র শক্তি নেই এখান থেকে উঠে কোথাও যাওয়ার। স্বাধীন বুঝতে পারে না কি করবে, তার কান্না আসতে লাগে। দৌড়ে নেহার কাছে গিয়ে পা জড়িয়ে ধরে আর কান্না করতে লাগে আর বলতে লাগে, আপু প্লিজ তুমি কিছু একটা করো। আমার দেখে যা মনে হচ্ছে বাইরে অনেক মানুষ এসে দাঁড়িয়েছে, লাউড স্পিকারটা বন্ধ হয়ে আছে মনে হয়। তারা যে তুমি রুমে নেই এটা জেনে গিয়েছে, তাই তারা এখন আমার রুমে আসবে তোমাকে খোঁজার জন্য। প্লিজ কিছু একটা করো। তাহলে তো হয়েই গেল। ভেবেছিলাম অনেক পরিশ্রম করতে হবে, তাই এখন আর কিছুই করতে হবে না। এখন সর এখান থেকে, আর আমি গিয়ে দরজা বাকিটা যা হয় শুধু দেখবি। কি দরজা খুলে দেবে মানে? আপু দেখো, তুমি যা চেয়েছো তা পেয়ে গিয়েছো। এখন তোমার মতি গতি আমার একদমই ঠিক লাগছে না। প্লিজ তুমি এখান থেকে যেভাবেই হোক আমাকে বাঁচাও। আমি কথা দিচ্ছি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আমি কিছুই চাই না, শুধু তোকে চাই, আজীবনের জন্য, আমার করে, আমার জীবন সঙ্গী হিসেবে। আপু তুমি এটা ভালো করে জানো এটা কখনো হবার নয়। তাহলে ছোট মানুষের মতো বারবার এই জিদ ধরো কেন বলো তো? আর একটাবারও ভাবছো কি বাইরের মানুষজন কিভাবে? বাবা মা কি তাদের সামনে গিয়ে দাঁড়াতে পারবে? এই সব কথা তোর আগে ভাবা উচিত ছিল। সব সর্বনাশ করে আমার এখন আবার ভালো সাজা হচ্ছে। দেখ, তোর একটা কথা শুনবো না আমি। আর হ্যাঁ, একটা কথা শোন, আমার প্ল্যান মাফিক সব হয়েছে, এই আর কি। একটু বেশি খাটতে হতো, তা আর করতে হবে না। মানে তার মানে এসব তোমার প্ল্যান ছিল? বাবা, স্বাধীন দরজা খোলে, কখন থেকে দাঁড়িয়ে আছি, ঘুমিয়ে পড়ছো নাকি? প্লিজ দরজা খোলো। তোমার নেহা আপুকে কোথাও খুঁজে পাচ্ছি না। তোমার রুমে কি এসেছে? কি বলবি বল? তোর আদরের চাচিমা প্রশ্ন করেছে, এখন কি জবাব দিবি? জানি তোর মুখ দিয়ে কিছুই বের হবে না, যা করার আমাকে করতে হবে। এখন একটু আমাকে দাঁড় করিয়ে দে তো। যেভাবে আদর করেছিস ওঠার শক্তিটুকু নেই। আসলে আপু তুমি অনেক সুন্দর অভিনয় করতে পারো। তোমাকে কেন যে চাচা চাচি পড়াশোনা করালো, অ্যাক্টিংয়ের জগতে ঢুকিয়ে দিল না? এখন এত এখন এত কথা না বলে আমাকে দাঁড় করিয়ে দে আর জামা কাপড় পরিয়ে দে। নেহার কথা মতো স্বাধীন নেহাকে উঠে জামাকাপড় পরিধান করে দেয় আর হাসতে লাগে। এক পর্যায়ে হাসি থামিয়ে নেহার দুপা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগে, আপু প্লিজ তুমি এভাবে সবার সামনে আমাকে ছোট করিও না। আমি মানুষের সামনে মুখ দেখাতে পারবো না, আর আমার সুন্দর একটা ক্যারিয়ার আছে। তুমি কি চাও তোমার কারণে আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাক? এখন এসব বলে কোনো লাভ হবে না। তোকে তো আর কম বোঝায়নি, কম বলিনি। আমি তোকে ভালোবাসি, কিন্তু তুই তো আর আমার কোনো কথাই শুনলি না। এখন চুপচাপ যা হয় মুখ বুজে সহ্য করে নে। আর যদি মুখ খুলেছিস তাহলে এই দেখ ভিডিও আর পিক। এখানে আমি কিছুই করিনি, আমি শুয়ে আর্তনাদ করছি, আর তুই অনবরত আমাকে আদর করে চলেছিস, আমার কোনো কথাই শুনছিস না। স্বাধীনের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। দেখে ভিডিও। স্বাধীন দেখে অবাক হয়ে যায়। সে ভাবতে পারে না নেহা এমন একটা কাজ করবে। চলো চলো দৃষ্টিতে নেহার দিকে তাকায়। ঠিক তখনই দরজা ভেঙে হুড়মুড়িয়ে রুমের ভিতর প্রবেশ করে অনেকেই। স্বাধীন চমকে এরকম হয় অবাক হয়ে যায়। পিছনে ঘুরে দেখে সবাই দাঁড়িয়ে আছে। নেহার শরীরে কাপড় এলোমেলো অবস্থা। নেহা সেখান থেকে ন্যাংড়াতে ন্যাংড়াতে স্বাধীনের মায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগে, মামুনি তোর কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? আর স্বাধীন, আমরা যা ভাবছি তা কি সত্যি? ছোট আম্মু, ও কি বলবে? ও তো ছোট ভাইয়ের নামে কলঙ্ক। আমি বলছি তোমার ছেলে আমাকে এই অবস্থা করেছে, আমার সব সর্বনাশ করে ফেলেছে। আমি এখন সবার সামনে কি মুখ দেখাবো? স্বাধীন, নেহা যা বলছে তা কি সত্যি? চাচ্চু, তুমি তো দেখতেই পাচ্ছ রুমের কি অবস্থা, আর আমায় কি অবস্থা করেছে। তারপরেও এমন প্রশ্ন করছো? ও কি স্বীকার করবে নাকি আমার এই অবস্থা করে? আমিও তো কান্না করতে করতে বললাম, কিন্তু আমার কান্না ও একটু শুনতে পায় নাই। পৈশাচিক হাসি হেসে আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল। নেহার কথা শুনে স্বাধীনের বাবা রেগে আগুন হয়ে যায়। প্যান্ট থেকে বেল্ট খুলে স্বাধীনের কাছে এসে মারতে লাগে। স্বাধীন কিছুই বলে না, নিচের দিকে তাকিয়ে কান্না করতে লাগে।
নেহার কেন জানি অনেক খারাপ লাগে, কিন্তু কি করবে এখন, কিছু করতেও পারছে না, তার হাত বাঁধা। এক পর্যায়ে স্বাধীনকে মারতে মারতে আধমরা করে ফেলে, মাটিতে লুটিয়ে পড়ে, গা দিয়ে রক্ত বের হতে লাগে। তখনই নেহার বাবা দৌড়ে গিয়ে স্বাধীনের বাবাকে থামিয়ে দেয়। আরে কি করছিস তুই? ছেলেটাকে এভাবে মারছিস, ও তো মরে যাবে। ওর মতো ছেলে মারা গেলে আমাদের কিছুই হবে না। ও কিভাবে পারলো ওর বড় বোনের সাথে এসব কাজ করতে? আর আমাদের ব্যাপারে কি একটুও ভাবলো না ও? এখন মানুষের সামনে গিয়ে কি মুখ নিয়ে দাঁড়াবো? আরে তোকে কিছু ভাবতে হবে না, আর এখানে তো বাইরের কেউ নাই, সবই আমরাই। সবাই শুনে রাখো, এখানে যা হয়েছে সেই বিষয়টা যেন বাইরে না পৌঁছায়। নেহার বাবার কথাই সবাই সায় জানায়, এক এক করে সবাই সেখান থেকে চলে যায়। নেহার বাবা স্বাধীনের কাছে গিয়ে দাঁড় করে, খাটের উপর শুইয়ে দেয়, দেখে পুরো শরীর রক্তে লাল হয়ে আছে। লজ্জা পেয়ে যান। তখন স্বাধীনকে সেখান থেকে উঠে ওয়াশরুমে নিয়ে যান, তারপর বলতে লাগে, আমি আমার ছেলেকে ভালো করে জানি, তুই রেডি হয়ে নিচে আয়। স্বাধীন মাথা নাড়িয়ে হ্যাঁ জানে। গোসল করতে যেই শাওয়ার অন করে, কাটা জায়গায় পানি লাগতে ব্যথায় কাটিয়ে ওঠে। কোনোভাবে গোসল করে বাহিরে বের হয়ে দেখে তার খাটে বিছানার চাদর নতুন। স্বাধীন ভেবে লজ্জা পেয়ে যায়, তারপর জামা কাপড় পরে নিচে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামে। সবাই স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। নিচে এসে দেখে নেহা বসে থেকে স্বাধীনের বাবাকে জড়িয়ে ধরে কান্না করছে। স্বাধীনকে দেখে কান্নার বেগ যেন আরও বেড়ে যায় তার। দেখো, যা এখানে হয়েছে তা বাইরে যাবে না, এটা আমি আগেই বলেছি। সবাই আমরাই, কিন্তু আমাদের মানহানি হলে তোমাদেরও মানহানি হবে। আর যাদের সঙ্গে নেহার বিয়ে হবার কথা ছিল তাদের কাছে ফোন করে ক্ষমা চেয়েছে, আর বিয়ে দেবে না সেটাও বলেছি। তারাও রাজি হয়েছে বিষয়টা। আর কাজী সাহেবকে ফোন করেছি, সে এখনই চলে আসবে। তারপর নেহা আর স্বাধীনের দুজনের বিয়ে দিয়ে দেব। আমার উপর কি কারো কোনো দ্বিমত আছে? সবাই তো বলবে, না ভাই, আপনি যা ভালো মনে করবেন তাই করেন, আমাদের কোনো দ্বিমত নেই। ওর মতো কুলাঙ্গার সন্তান এরকম করে কখনো ভাবতেও পারে নাই। যদি জানতাম তাহলে জন্মের পরপরই ওকে মেরে ফেলতাম। স্বাধীন তার বাবার কথা শুনে অনেক কষ্ট পায় বুকের বা পাশটাই চিনচিন করতে লাগে। কিন্তু কি আর করার, সে যা করেছে তার পরিণতি এরকম হবে এটাই ভাবছিল। স্বাধীন সবার থেকে দৃষ্টি সরিয়ে নেহার দিকে তাকায়, দেখে তার ঠোঁটের কোণে হাসি রেখা। স্বাধীনের রাগ হতে লাগে আর ভাবতে লাগে, তোকে আপু বলতে লজ্জা হচ্ছে আমার। ছোট ভাইয়ের সঙ্গে এসব করে এখন আবার হাসা হচ্ছে সবার সামনে। নির্লজ্জের মতো কিভাবে বলল তখন কথাগুলো, আমার তো ভাবতেও গা শিউরে উঠছে। আমাকে বিয়ে করা, তাই না? এর পরিণতি তোকে হাড়ে হাড়ে টের পাইয়ে দেব। আমার যেমনটা ভালো রূপ দেখেছিস তার থেকে ভয়ঙ্কর কিছু তোকে দেখাবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কথাটা ভেবে স্বাধীন তার মুখের হাসি রেখা টানে। নেহার চোখের আড়াল হয় না। নেহা ভয় পেয়ে যায়, কারণ সে ভালো করে জানে স্বাধীন তাকে এত সহজে ছেড়ে দেবে না। একটু পর কাজী সাহেব চলে আসে, তারপর নেহা আর স্বাধীনের বিয়ের কার্যক্রম শুরু হয়। বাড়িতে এখনও বেশি কেউ আসেনি, শুধু কাজের লোকেরা আর নেহার বাবা মা, স্বাধীনের বাবা মা আর স্বাধীনের বোন, শুধু এরাই। তারপর কাজী সাহেব বিয়ে পড়িয়ে বাসা থেকে চলে যায়। তারপর সবাই যে যার কাজে চলে যায়। স্বাধীনের আর ভালো লাগে না, বসার রুম থেকে উঠে ছাদে চলে যায়। নিচের দিকে তাকিয়ে থাকিয়ে দেখে দোকানের ছেলেরা সিগারেট জ্বালিয়ে খাচ্ছে। তখনই তার মনে পড়ে তার বন্ধুদের কথা। তারা বলতো মনের দুঃখ আর কষ্টগুলো সিগারেট জ্বালিয়ে খেলে দূর হয়ে যায়। তাই দৌড়ে নিচে নেমে দোকান থেকে 2 প্যাকেট সিগারেট কিনে আবার ছাদে আসে। তারপর ছাদের এক কোণায় দাঁড়িয়ে সিগারেট জ্বালিয়ে খেতে যাবে, তখনই কাশি হতে লাগে। এক পর্যায়ে স্বাধীন ঠিকমতো সিগারেট খেতে লাগে, এক এক করে প্যাকেট খালি করে দেয়। তখনই পেছন থেকে কেউ তার কাঁধে হাত রেখে। স্বাধীন পেছনে ফিরে দেখে তার মা। আর কি আমাদের কাছ থেকে লুকিয়ে করছিস তুই? সবার সামনে বলতাম বড় গলা করে আমার ছেলের মতো ছেলেই হয় না সব থেকে ভালো, কোনো মেয়ের দিকে বাজে নেশাই আসক্ত না। আর সেই ছেলে কিনা তার বড় আপুকে আমার ভাবতেও না হচ্ছে, এখন আবার সিগারেটও খাস। মা, তুমি কি সত্যি বিশ্বাস করেছো আমি নেহা আপুর সঙ্গে এসব করতে পারি? আমি স্পষ্ট নেহার শরীরে তোর কামড়ের দাগ দেখেছি, আবার খাটের উপর বেশ নাই
রক্তের সেটাও লাগানো ছিল। তাহলে কি এসব মিথ্যা? তুই বলতে চাচ্ছিস যে নেহা মিথ্যা কথা বলে তোকে ফাঁসিয়েছে? না মা, আমি এটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি যে চুপ, একদম চুপ। তুই আর একটা কথাও বলবি না। তুই নেহা মামুনির মতো একটা মেয়েকে মিথ্যা অপবাদ দিচ্ছিস। তোকে আমাদের ছেলে বলতে লজ্জা হচ্ছে। তাই আমি আর তোর বাবা ঠিক করেছি আমাদের যা সম্পত্তি আছে সব নেহা মামুনিকে লিখে দিব। কারণ তুই কখনো নেহা মামুনিকে ভালোবাসবি না, আর মারধরও করতে পারিস, যেন তা না করিস তার জন্য। স্বাধীন তার মায়ের কথায় ঠোঁটে এক চিমটে হাসি রেখা টানে। পুনরায় সিগারেট বের করে ধরতে যাবে, তখনই স্বাধীন মা ঠাস ঠাস করে স্বাধীনকে থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে আসে। স্বাধীনের চোখ দিয়ে দুফোঁটা অস্ত্র বের হয়ে মাটিতে পড়ে। স্বাধীন তার হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে ফেলে। পুনরায় সিগারেট জ্বালিয়ে খেতে লাগে আর ভাবতে লাগে। বাবার কাছ থেকে দূরে সরিয়েছিস, মার কাছ থেকে দূরে সরিয়ে দিলে, আবার সম্পত্তি থেকেও দূরে সরিয়ে দিলি। এই বাসা থেকে খুব দূরত্বেই চলে যেতে হবে, না হলে সবার অবহেলার শিকার হতে হবে। স্বাধীন কথাগুলো ভাবছিল, তখনই পেছন থেকে কেউ তাকে ডাকতে লাগে। স্বাধীন পেছনের দিকে তাকিয়ে দেখে নেহা দোলনায় বসে থেকে তাকে ডাকছে। স্বাধীন পেছন ফিরে তাকাতেই নেহা হাসি দিয়ে বলতে লাগে, তোকে আগেই বলেছিলাম আমাকে মেনে নিয়ে বিয়ে কর, কিন্তু আমার তো কোনো কথাই তুই শুনলি না। বড় আপু কখনো এসব হওয়ার নয়, সে তো বিয়েই করলি সবার সামনে নিচু হয়ে। এখন এদিকে আয়। ভালোই করেছিস তুই। তোকে আপু ভাবতেও লজ্জা হচ্ছে আমার। আমি তোর মতো একটা মেয়েকে আপু বলেছিলাম। আমার মা বাবার কাছ থেকে আমাকে দূরে সরিয়েছিস, আবার সয় সম্পত্তি থেকেও তোর তো স্বপ্ন যা ছিল পূরণ হয়ে গেল। আমাদের সম্পত্তি, তাই না? মা বলে গিয়েছে বাবা নাকি উকিলের সঙ্গে কথা বলেছে, খুব শীঘ্রই তার সয় সম্পত্তি সব তোর নামে লিখে দিবে। কথাটা বলে স্বাধীন সেইখান থেকে চলে যায়। নেহা অবাক হয়ে যায়, কারণ স্বাধীনের মুখ থেকে তুই কথাটা শুনবে কখনো ভাবতেও পারে নাই। অন্যদিকে স্বাধীন তার রুমে গিয়ে ভাবতে লাগে কি করবে এখন সে। এই বাসাতে থাকলে তো তার অবহেলার শিকার হতে হবে, এর থেকে দূরে থাকলেই ভালো। কিন্তু তার কাছে তো অত টাকা নেই। সে বেলকনিতে চলে যায়, ফোন বের করে তার বন্ধুকে ফোন করে। আসলে সরি রে, আজকে যেতে পারলাম না। তোকে কথা দিচ্ছি আগামীকাল ঠিকমতো তোর বাসায় চলে আসবো। আজ কাজ থেকে আসতে পারিনি। রাগ তোর সরি, আমার এইদিকে জীবন নিয়ে টানাটানি, তুই তোর সরি লাগাচ্ছিস। কেন রে, তোর আবার কী হয়েছে? তোর চাচাতো বোনের বিয়ে, আনন্দ খুশি করবি, সেখানে আবার তোর জীবন নিয়ে টানাটানি মানে? আরে বলিস না, তোকে যে অনেকবার বলেছিলাম না যে নেহা আপু আমাকে ভালোবাসে। বারবার সে কথা বলে, কিন্তু আমি তো তোকে বোনের নজরে ছাড়া দেখি না, তাই। তারপর স্বাধীন তার বন্ধুকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে। স্বাধীনের বন্ধু স্বাধীনের কথা শুনে অবাক হয়ে যায়। তাহলে এখন তুই কি করবি? ভাবছি যে বাড়ি থেকে দূরে কোথাও চলে যাব, নিজের মতো করে বাঁচতে শিখব। দেখ, তুই যে ভাবে বলি, এতে আঙ্কেল আন্টির কোনো ভুল, কারণ তাদের মাথার জায়গায় যে কেউ থাকলে একই চিন্তা মাথায় আসতো তাদের। এর থেকে আমি বলি কি সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না। আচ্ছা ফোন রাখি, রুমে কে যেন এসেছে। কথাটা বলে স্বাধীন পিছন ফিরতে দেখে নেহা দাঁড়িয়ে আছে। ব্যালকনিতে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছিলি? আমি রুমে আসার সাথে সাথেই ফোন কেটে দিলি আর বললি যে কে যেন এসেছে, ফোন কেটে দাও। কই, ইয়ে মানে কেউ না, এক ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম। ফ্রেন্ডের সঙ্গে কথা বল আর যার সঙ্গে কথা বলিস, একটা কথা মাথায় রাখিস, তুই কিন্তু এখন বিবাহিত। কোনো মেয়েদের সঙ্গে রিলেশন রাখা যাবে না। আর যদি দেখি তাহলে ছোট বাবা আর ছোট মাকে সব বলে দেব, তখন দেখব তোকে কি অবস্থা করে তারা। স্বাধীনের নেহার কথা যেন কেমন লাগে, তাই বেলকনি থেকে রুমে আসতে যাবে অমনি নেহা পিছন থেকে স্বাধীনের হাত চেপে ধরে। স্বাধীন পেছনে তাকিয়ে দেখে নেহার রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহা টান দিয়ে স্বাধীনকে তার কাছে টেনে নিয়ে আসে। গলায় একটা কিস করে নেহা বলে। কথাটা বলে স্বাধীন চলে আসতে যাবে অমনি নেহা স্বাধীনকে পিছন থেকে জড়িয়ে ধরে, ঘাড়ে কিস করে পুনরায় বলতে লাগে, দেখ, যা হবার তা হয়েছে। আমি তো তোকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে আমি তোকে খুব ভালোবাসি, বুঝিসনি। তাই আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না এই পথ ছাড়া, তাই এই কাজটা করতে বাধ্য হয়েছি। দেখ, আমরা চাইলেই এক হতে পারি, বিশ্বাস কর। তোকে অনেক অনেক ভালোবাসি, যা বলে কখনো বোঝাতে পারবো না।
যতটা ভালো আপনি বাসেন তার থেকে বেশি ঘৃণা আমি করি। যতটুকু ভালোবাসা ছিল তাও ঘৃণায় পরিণত হয়েছে আপনার কারণে আপু। চুপ, একদম চুপ। এই মুহূর্তে আর একবার যদি আপু বলেছিস তাহলে তোর এই মুখ সেলাই করে দিব, এই আমি বলে দিলাম। আহ লাগছে। কি শুরু করেছেন আপনি? হ্যাঁ, কিছু বলি না বলে যা ইচ্ছা তাই করবেন আমার লাইফ, আমি আমার মতো চলবো, আপনি আপনার মতো জোর করে বিয়ে করেছেন, তার মানে এই না যে স্বামীর অধিকার পাবেন না আমার কাছ থেকে। দেখো, যদি ভালোই না বাসো তাহলে আমাকে মেরে ফেলে দাও প্লিজ। এভাবে অবহেলা করিস না। জানিস তো তোর অবহেলা আমাকে কতটা ভেঙে দেয়। যখন কলেজে দেখতাম তুই অন্য মেয়ের সঙ্গে হেসে কথা বলছিস তখন বুকটা ফেটে যেত, কিন্তু কিছু করতে পারতাম না, কারণ আমার তো সেই অধিকার ছিল না। বাট এখন তো আছে। নেহার কথা শুনে স্বাধীনের রাগ উঠে যায়। নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নেহার গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। নেহা অবাক হয়ে দুহাত দিয়ে গাল চেপে ধরে স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। কথাটা বলে নেহা চিৎকার করতে লাগে। তখনই সবাই রুমে চলে আসে। নেহা কান্না করতে লাগে। স্বাধীন হতভম্বর মতো নিচের দিকে তাকিয়ে থাকে। নেক্সট টাইম থেকে যদি আচমকায় আমাকে জড়িয়ে ধরা, হাত ধরা, কিস করা দেখছি তাহলে তোর খবর আছে। বড় আপু বলে এতক্ষণ অনেক জ্বালা সহ্য করেছি, কিন্তু আর নয়। থাপ্পড় মারলি আমাকে, তাই না? ওয়েট, তোকে দেখাচ্ছি। নেহামা, কি হয়েছে? তোর এভাবে চিৎকার করছিস কেন? এই জানোয়ারের বাচ্চাটাকে তোকে মেরেছে? নেহা মাথা দিয়ে হ্যাঁ জানে। স্বাধীনের বাবা রেগে পাশ থেকে লাঠি নিয়ে স্বাধীনকে মারতে লাগে। স্বাধীন কিছুই বলে না। এক পর্যায়ে স্বাধীনের গা দিয়ে রক্ত বের হতে লাগে। নেহার বাবা স্বাধীনের বাবার কাছে গিয়ে স্বাধীনকে মারতে বারণ করে। আরে কি করছিস তুই? এইভাবে মারলে ছেলেটা তো মারা যাবে। এখন অন্তত ছাড়। দেখ, গা দিয়ে রক্ত বের হচ্ছে। এই জানোয়ারটার কত বড় সাহস! তাকে তো আমাদের মান সম্মান ধুলোয় মিশে দিয়েছে, এখন আবার নেহা মামনিকে ধরে মারছে। ভাইয়া, তুমি প্লিজ কিছু বলো না। একে না মারলে এ সোজা হবে না। অনেক হয়েছে, আর মারতে হবে না। যা আমি বুঝিয়ে বলছি। তারপর রুম থেকে এক এক করে সবাই বের হয়ে যায়। নেহার বাবা স্বাধীনের কাছে এসে ওকে উঠিয়ে সোফায় বসে ফার্স্ট এড বক্স বের করে স্যাবলন নিয়ে কাটা স্থানে লাগিয়ে দিতে দিতে পাশে নেহা দাঁড়িয়ে তাকে দেখতে থাকে। নেহারও কেমন জানি খারাপ লাগে। নেহার বাবা স্বাধীনকে স্যাবলন লাগাতে লাগে আর বলতে লাগে, দেখ বাবা, তুই ভুল করেছিস। তুই তো জানিস ছোট অনেক রাগী। ওর রাগ উঠে গেলে আমাকেও ছেড়ে দেয় না। সেইখানে তো তুই ছেলে মাত্র। বলি কি বাবা, দেখ, সবকিছু মেনে নিয়ে তোরা সুখে শান্তিতে সংসার কর, এই কামনাই করি। কথা বলতে লাগে আর স্যাবলন দিয়ে পরিষ্কার করতে লাগে। স্বাধীন চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে কথা শুনতে লাগে। সে ভালো করে বুঝে ফেলেছে এই একটা দিনে এই বাড়িতে থাকলে তার আর বেঁচে থাকতে হবে না, মৃত মানুষের মতো থাকতে হবে। নেহার বাবা বের হয়ে যেতে গিয়েও রুমে এসে নেহার গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। নেহা অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে থাকে। স্বাধীন সেই দিকে তাকায়। নেহার বাবা বলে, তুই কাজটা একদমই ঠিক করিস নাই। ছোট ভাইয়ের সঙ্গে এইভাবে নোংরামি কাজটা, ছি! আমার ভাবতেও অবাক লাগছে। তুই আমার মেয়ে বলে এখনো আমি কাউকে বলি নাই। আর হ্যাঁ, আমি দরজার বাইরে থেকে কান পেতে সবকিছু শুনছিলাম। ভেতরে কি কথা উপকথন হয়েছিল, কিন্তু আমি কাউকে বলিনি, কারণ সেটা না হয় আমি আর না বললাম। আর এখন শোন, স্বাধীনকে না রাগিয়ে ভালো যেহেতু বাসিস, তাহলে একসঙ্গে থাক। কথাটা বলে নেহার বাবা নেহাকে রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে যায়। নেহা দরজা লাগিয়ে খাটে এসে শুয়ে থেকে ভাবতে লাগে। বাবা তো ঠিকই বলেছে, যেহেতু আমি ভালোবাসি তার হাজার অবহেলা, হাজারটা ভুল আমাকে মাথা পেতে মেনে নিতে হবে। সামান্য থাপ্পড় মারায় চিৎকার দিয়ে সবাইকে একত্র করে মার খাওয়ালে সেটা কখনো ভালোবাসা হয় না। ধ্যাত, আমার এখন নিজের কাছে নিজেরই খারাপ লাগছে। কেন যে তখন রেগে গিয়ে চাচা চাচিকে ডাকলাম। স্বাধীনের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। কথাটা বলে নেহা খাট থেকে উঠে দেখে স্বাধীন রুমে নেই। দরজাটাও লাগানো। বেলকনিতে তাকিয়ে দেখে সিগারেটের ধোঁয়া উঠছে। নেহা খাট থেকে উঠে বেলকনির কাছে গিয়ে দেখে স্বাধীন সিগারেট খাচ্ছে আর আকাশের দিকে তাকিয়ে আছে। তখনই নেহা গিয়ে পাশে দাঁড়ায়। স্বাধীন, আই অ্যাম রিয়েলি সরি। আমি ভাবতে পারিনি ছোট আব্বু এসে তোমাকে এভাবে মারবে। হা হা, এখন সান্ত্বনা দিতে হবে না। সত্যি আই অ্যাম সরি।
আমি আমার ভুল বুঝতে পারছি। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিতে পারবি? একটা মেয়ে কান্না করতে করতে যদি হাজারটা মিথ্যা কথা বলে সেটা সত্যি হয়ে যায়, আর একটা ছেলে যদি মৃত্যুর সময়ও মুখ দিয়ে একটা সত্যি কথা বের করে তাও সেটা মিথ্যা হয়ে যায়, কেন বলতে পারবে? জানি তোর কাছে আর কোনো উত্তর নেই। আচ্ছা, তুই তো ছোট থেকে বিদেশে লেখাপড়া করতে দেশে এসেছিস, 8 বছর হলো। আচ্ছা, এই 8 বছরে কি কখনো তুই আমাকে দেখেছিস কোনো মেয়েকে গায়ে হাত দেওয়া, কোনো মেয়ের সঙ্গে খারাপভাবে কথা বলা, বাজে ব্যবহার করা? না তো, এইসব দেখিনি। তার জন্যই তো আমি তোর উপর দুর্বল হয়ে পড়েছি। কারণ এই জেনারেশনে এসেও একটা ছেলে কিভাবে মেয়েদের থেকে দূরে থাকতে পারে। কিন্তু এখন দেখবি এক ভিন্ন স্বাধীনকে, যার পিছে পিছে ঘুরবে হাজারটা মেয়ে, তাদেরকে নিয়ে শুয়ে থাকবো। তুই শুধু দেখবি। শুয়ে থাকবি মানে? কেন বুঝতে পারছিস না? তোকে আজকে যেভাবে আদর করেছি ঠিক ওইভাবে ওই মেয়েদেরকেও আদর করব। যেখানে ভালো মানুষের ভাত নেই সেখানে ভালো মানুষ হয়ে থাকাটা বোকামি মাত্র। দেখ, একদম আবোল তাবোল কথা বলবি না। আমি তোকে ভালোবাসি, তুই আমার স্বামী। তোর যা করার ইচ্ছা আমার সঙ্গে করবি। কোনো অন্য মেয়েদের দিকে কেন তাকাচ্ছিস তুই? কোনো কোনো মেয়েদের দিকে যদি তাকাচ্ছিস তাহলে তোর চোখ আমি উপড়ে ফেলবো। ও মা, তাই? তোর কথা শুনে আমি ভয় পেয়ে গেছি। শোন, তোর জন্য যতটুকু ভালোবাসা ছিল, যতটুকু শ্রদ্ধা ছিল, সব আজ মাটিতে মিশে গিয়েছে। আর একটা কথা, তুই অভিনয় শুরু করতে পারিস, ভালো কিছু করবি লাইফে। চুপ, একদম চুপ। কথাটা বলেই কান্না করতে থাকে নেহা। স্বাধীনকে পিছন থেকে চেপে ধরে। স্বাধীন সিগারেট হাতে নিয়ে টানতে লাগে আর হাসতে লাগে। এক পর্যায়ে সিগারেটটা পায়ের নিচে ফেলে পিষে নেহাকে ঘুরিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। দুই গালে স্পষ্ট 5 আঙ্গুলের ছাপ দেখা যাচ্ছে। যত রাগ ছিল সব রাগ যেন পড়ে নেহার উপরে মিটিয়েছে। ও সরি আপু, সরি, থাপ্পড় মেরেছি। এখন তো আবার বাবাকে কান্না করতে করতে ডাকবেন, আবার এসে আমাকে মারবে তো? যা, বাবাকে গিয়ে ডেকে নিয়ে আয়। আমাকে যত ইচ্ছা তত মারো, দাও প্লিজ। আমার কাছ থেকে দূরে দূরে থেকো না, আমি বেঁচে থেকেও মারা যাব। দেখ, তুই এখানে থাক, আসলাম একটু শান্তিতে থাকার জন্য, তাও তুই এসে অশান্তি শুরু করলি। কথাটা বলে স্বাধীন রুমে চলে আসে। মাঝখান দিয়ে কোল বালিশ দিয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে নেহা বেলকনি দাঁড়িয়ে কান্না করতে লাগে। চোখের অশ্রু হাত দিয়ে মুছে আনমনেই ভাবতে লাগে। না নেহা, না, এভাবে হাল ছেড়ে দিলে চলবে না। তুই যে কাজ করেছিস, ওর জায়গায় অন্য কোনো ছেলে থাকলে একই কাজ করত। আমাকে ওর মনে জায়গা করে নিতে হবে, ভালোবাসা দিয়ে সব অভিমান দূরে সরিয়ে দিতে হবে। কথাটা ভাবতে ভাবতে নেহা রুমে আসে। দেখে স্বাধীন বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। অনেক ইচ্ছে করে স্বাধীনকে চুমু খেতে, যে কথা সেই কাজ। নেহা এসে স্বাধীনকে কিস করতে যাবে, ঠিক তখনই স্বাধীন চোখ মেলে তাকে নেহার গলায় হাত দিয়ে চেপে ধরে। নেহা চোখ মেলে তাকে অবাক হয়ে যায়। একটু পর স্বাধীন নেহাকে ছেড়ে দিলে নেহা গলা চেপে ধরে ফুলরে বসে থেকে কাশতে লাগে। পাগল নাকি? এইভাবে কেউ গলা চেপে ধরে? আর একটু হলেই তো মারা যেতাম। তোকে যদি দেখছি আমার কাছে আসার, তাহলে এরপর থেকে এই হালই তোকে করব। কথাটা বলে স্বাধীন অন্য পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে নেহা কাশতে কাশতে পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করে খাটে এসে শুয়ে পড়ে। অন্যদিকে ছোট, তোকে আর কত বলবো, নিজের রাগকে কন্ট্রোল কর। ছেলেটাকে তো এভাবে মারা তোর একদমই ঠিক হয়নি। তখন একবার মেরে রক্তাক্ত করে ফেলেছিলি, এখন এই একই করেছিস, আর এভাবে মারলে তো মারা যাবে। মারা যাক, ওর মতো ছেলে থাকার থেকে না থাকাই ভালো। যে ছেলে কিনা নিজের চাচাতো বোনকে ধর্ষণ করতে পারে তাকে আর কি করব। ছোট, তুই কিন্তু ভাই, আপনি স্বাধীন হয়ে কোনো কথা বললেন না। ও দেখছেন কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। আজকে আমি দেখি সাদা সিগারেট খাচ্ছে, আরও আমাদের চোখের আড়ালে কি কি করে আল্লাহই ভালো জানে। কি সত্যি? হ্যাঁ, সত্যি নাই তো কি। আমি তো দেখে অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু স্বাধীনের চোখে কোনো ভয় দেখতে পাইনি আমি। তাই আমি আর আপনার ছোট ভাই সিদ্ধান্ত নিয়েছি, আমাদের যা সম্পত্তি আছে সব নেহা মামুনিকে লিখে দিব। তখন দেখবেন ঠিক সম্পত্তির লোভে নেহা মামুনিকে ভালোবাসতে শুরু করবে। কি বলেন ভাবি?
এসব স্বাধীনের বাবা যদি জানতে পারে তাহলে তো অনেক কষ্ট পাবে। তার মা বাবা কি নাম তার বড় ভাইয়ের মেয়েকে সবকিছু লিখে দিচ্ছে। কষ্ট পাক আর যাই হোক, ভাবি, আমি যেহেতু একবার সিদ্ধান্ত নিয়েছি তাহলে তাই করব। আপনাদের কথা আমি শুনছি না। কথাটা বলে স্বাধীনের বাবা মা সেখান থেকে উঠে তাদের রুমে চলে যায়। নেহা বাবা চিন্তিত হয়ে মাথায় হাত দিয়ে সেখানেই বসে থাকে। তোমার আবার কি হলো? রুমে চলো, অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমাবে। চোখে ঘুম আসছে না একটু? তোমার মেয়ের শুধু কথা ভাবছি আমি। মানে? নেহার বাবা নেহার মাকে সব কথা খুলে বলে। নেহার মা অনেকটা অবাক হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। চিন্তিত হয়ে নেহার বাবাকে বলে, তাহলে এখন কি করবে? সব কথা ছোট ভাইকে জানানো উচিত, কারণ স্বাধীনকে এভাবে অবহেলা করলে ছেলেটা কখন কি করে ফেলে। না, কিছু বলা যাবে না, তখন আমাদের মেয়েরই সম্মান নষ্ট হবে। ছোট ভাইয়ের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো আমি, বলো? আবার যদি জানতে পারে যে যার জন্য তার নিজের ছেলেকে অবহেলা করেছে সেই মেয়েটাই আসল দোষী, তখন তারা নিজেরাই নিজেদের মধ্যে ভেঙে পড়বে। তুমি একদমই ঠিক বলেছ। নেহার মা আর বাবা দুজনেই কথা বলে অনেকক্ষণ। একটু পর তারা তাদের রুমে চলে যায়। অন্যদিকে নেহাও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীনের ঘুম ভেঙে যায়। পানির ছিটা লাগায়, দেখে নেহা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো হেয়ার ড্রাই করছে। স্বাধীন বেশ কিছুক্ষণ নেহার দিকে তাকিয়ে থাকে। নিজের চোখ সরিয়ে স্বাধীন উঠে ওয়াশরুমে চলে যায়। গোসল করে বাইরে এসে দেখে নেহা তার ব্রা হুকটা পিছন থেকে লাগাতে পারছে না। স্বাধীন সেই দিকে তাকিয়ে তার ওয়ার্ড্রোব থেকে পোশাক বের করে পরিধান করতে থাকে। ঠিক তখনই নেহা সামনের দিকে তাকিয়ে বলে, দেখলে মুখটা লাগাতে পারছি না, লাগিয়ে দিলেই তো পারো। এইভাবে দেখিও না, দেখার ভান ধরার মানে কি? স্বাধীন চুপ থেকে কাজ করতে লাগে। নেহার কাছে এসে বলতে লাগে, কি হলো, কথা কানে যাচ্ছে না নাকি? সে কখন থেকে বলছি মুখটা লাগিয়ে দিতে, দেখেও না দেখার ভান করে আছো, শুনেও না শোনার মতো হয়ে আছো। কে তুই, হ্যাঁ, যে তোর কথা মতো শুনবো আমি? শর্ত, এখানে থেকে মাথা খাস না। কথাটা বলে স্বাধীন নেহাকে ধাক্কা দেয়, খাটের উপর পড়ে যায়। তাল সামলাতে না পেরে নেহা খাটের এক কোণায় লেগে মাথা ফেটে রক্ত বের হতে লাগে। সেদিকে স্বাধীনে কোনো তাল না দিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পোশাক ঠিক করতে লাগে, চুলগুলো স্টাইলিশ করতে লাগে। চোখ থেকে চশমা খুলে রেখে ব্যাগটা কাঁধে নিয়ে বের হয়ে যায়। নেহা অবাক হয়ে স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে নেহার বাবা মা স্বাধীনের বাবা মা নিচে রুমে বসে কফি খাচ্ছিল। এমন সময় স্বাধীন কাঁধে ব্যাগ নিয়ে বের হতে সেদিকে নজর যায়। স্বাধীনকে পরিবর্তন হতে দেখে সবাই অবাক হয়ে যায়। সবার চোখে যেন সানা পড়ে। যে ছেলে কিনা কলেজে যেত চশমা চোখে, চুলগুলো একদিকে করে, সাদা শার্ট কালো প্যান্ট পরে, সেই ছেলে কিনা আজকে পুরো ভিন্ন। চোখে কালো চশমা, চুলগুলো স্টাইল করা, গলায় স্বর্ণের চেন, শার্ট স্টাইলিশ, প্যান্ট স্টাইলিশ পায়ে স্নিকার্স। এসব দেখে যেন অবাক হয়ে যায়। তখনই পিছন থেকে তড়িঘড়ি করে নেহা নিচে নামে। নেহার মা আর স্বাধীন মা দুজনেই দৌড়ে গিয়ে নেহার কপাল চেপে ধরে। মা, কি হয়েছে তোমাদের? এভাবে কপাল চেপে ধরলে কেন? ছাড়ো, কলেজের জন্য লেট হয়ে যাচ্ছে। কপাল চেপে ধরেছি কি, আর সাথে কপাল ফেটে রক্ত বের হচ্ছে, সেদিকে কোনো হেলদোল নেই। কই দেখি রক্ত বের হচ্ছে। কথাটা বলে নেহা কপালে হাত দিয়ে দেখে রক্ত বের হচ্ছে। তখনই স্বাধীনের বাবা দৌড়ে আসে। মামনি, ঠিক আছো তুমি? কপাল ফেটে রক্ত বের হচ্ছে আর সেই দিকে তোমার কোনো হেলদোল নেই? তার মানে স্বাধীন আবার তোমাকে মেরেছে? না ছোট আব্বু, মনে হয় ওয়াশরুম থেকে বের হবার সময় শাওয়ারের সঙ্গে লেগে কেটে গেছে। আচ্ছা, 5 মিনিট তুমি এখানে দাঁড়াও, আমি শ্যাভলন নিয়ে আছি। ব্যান্ডেজ করতে হবে, না হলে ইনফেকশন হতে পারে। কথাটা শুনে স্বাধীন মুচকি একটা হাসি দেয় আর মনে মনে ভাবতে লাগে, নিজের ছেলেকে মেরে রক্তাক্ত করে ফেলে আসার সেইখানে কিনা অন্যের মেয়ের মাথায় একটু কাটা দেখে স্যাবলন করতে হবে না, হলে ইনফেকশন হতে পারে। কি আজব দুনিয়া। কথাটা ভেবেই হাসতে হাসতে বাহিরে বের হয়। গাড়ি না নিয়ে গ্যারেজ থেকে হুন্ডা বের করে দেখে ময়লা লেগে আছে। তারপর কাজের ছেলেকে ডাক দিয়ে পরিষ্কার করতে বলে। পরিষ্কার করা শেষ হলে স্বাধীন মোটরসাইকেল নিয়ে কলেজে চলে যায়। কলেজের গেট দিয়ে ফুল স্পিডে মোটরসাইকেলে
কলেজে প্রবেশ করে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। স্বাধীন নামতেই সবাই যেন আরও অবাক হয়ে যায়। পার্কিং লটে গাড়ি রেখে স্বাধীন আসতে যাবে অমনি তার বন্ধুরা সামনে এসে দাঁড়ান। কিরে ভাই, তুই ঠিক আছিস তো? নাকি নাকি তুই অন্য কেউ? আমার তো মনে হয় না তুই স্বাধীন। মনে না হলে অন্য কিছু নাম রেখে দে, সমস্যা নেই। বাট এত পরিবর্তন, বিষয়টা কেমন যেন লাগছে না? কারণ কি? কোনো কারণই নেই, শুধু দেখে যা। এতদিন আমার শান্ত চেহারাটা দেখেছিস, এখন দেখবি এক অন্য স্বাধীনকে। বুঝতে পেরেছি, ভাবির সঙ্গে সমস্যা হয়েছে, তার জন্য এত স্টাইলিশ হয়ে আসা, যেন তোকে দেখে আরও অনেক মেয়ের লোক দেয়। এটা দেখে যেন ভাবি রেগে ফায়ার হতে থাকে। প্যারিস ভাবি, ওইটা জাস্ট মিস্টেক, আর আমি তাকে বউ হিসেবে মানি না। আর শোন একটা কথা, আমার আর নেহার যে বিয়ে হয়েছে এটা যেন কলেজের কেউ জানতে না পারে। যদি জানতে পারে তাহলে তোর খবর আছে। বুঝতে পেরেছি, এখন আর এত অভিনয় না করে চল ক্লাসরুমে যাই, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা চল। তারপর স্বাধীন আর স্বাধীনের বন্ধু দুজনে তাদের ক্লাসের রুমের দিকে যেতে লাগে। রাস্তায় সবাই মেয়েরা স্বাধীনের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে, সবাই যেন এক ভিন্ন স্বাধীনকে দেখছে। অধিকাংশ মেয়ে এসে স্বাধীনের সঙ্গে কথা বলতে লাগে, স্বাধীন তাদের সঙ্গে মিষ্টি করে কথা বলতে লাগে। স্বাধীনের বন্ধু পাশ থেকে অবাক হয়ে যায়। এক পর্যায়ে ক্লাসরুমে গিয়ে বসে পড়ে। তখনই স্বাধীনের পাশে একটা মেয়ে এসে বসে পড়ে। স্বাধীন কিছুই বলে না। অন্যান্য দিন যদি মেয়ে এসে বসতো, স্বাধীন উঠে অন্য তখনই মেয়েটি স্বাধীনের দিকে হাত বাড়িয়ে দেয়। তার হ্যালো, মাই নেম ইজ ফারিয়া। আমার নাম স্বাধীন। বলতে হবে না, পুরো কলেজের সবাই তোমার নাম জানে এবং তোমাকে চেনে। ও আচ্ছা তাই। স্বাধীন মেয়েটার সঙ্গে কথা বলতে লাগে। পাশে থাকা তার বন্ধু তাকিয়ে শুধু দেখে চলেছে। একটু পরে ক্লাসরুমে স্যার চলে আসছে। স্যার ক্লাস করাচ্ছে, ওইদিকে স্বাধীনের কোনো মনোযোগ নেই। ফোন বের করে কানে হেডফোন দিয়ে ফোন দেখছে। স্যার এটা দেখে রেগে যায়। স্বাধীনের কাছে আসে। এই ছেলে, তুমি কে? তোমার এত বড় সাহস? ক্লাসরুমে ক্লাস চলছে আর তুমি কিনা ফোন বের করে ফোন দেখছো? এখনই বের হয়ে যাও ক্লাসরুম থেকে। স্যার কথা শুনে স্বাধীন মুখ তুলে তাকায়। স্যার স্বাধীনকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। মানে তুমি হঠাৎ স্বাধীন, তোমরা যেন পরিবর্তন। ক্লাসরুমে বসে থেকে মোবাইল দেখছো, পড়ায় মনোযোগ দাও, না হলে ক্লাসরুম থেকে বের হয়ে যাও। আমি ক্লাসরুমে বসে থাকবো আর মোবাইল দেখবো, দেখি আপনি আমার কি ক্ষতি করতে পারেন, তাই? স্বাধীনের কথা শুনে স্যার অবাক হয়ে যায়। সে ক্লাস না করে ক্লাসরুম থেকে বাইরে চলে যায়। সবাই উঠে স্বাধীনকে নিয়ে কথা বলতে লাগে। স্বাধীনের আর কিছু ভালো লাগে না, তাই ক্লাসরুম থেকে বের হয়ে কলেজের পাশে লেকের পাড়ে গিয়ে বসে থাকে। তখনই সেই ক্লাসের মেয়েটা স্বাধীনের পাশে বসে। কি হয়েছে তোমার? তোমার এত পরিবর্তন, আগে তো এমন ছিলে না। স্যারদের কথা মতো চলতে, স্যারেরা কিছু বললে তার উত্তর দিতে না, আর এখন কিনা তুমি। বাট এখন কিন্তু তোমাকে আরো ভালো হ্যান্ডসাম লাগছে। তাই নাকি? হ্যাঁ, সত্যি অনেক সুন্দর লাগছে। মানে তোমাকে একটা কথা বলবো, অনেকদিন হলো বলা হচ্ছে না। আমি তোমাকে ভালোবাসি। কি? কথাটা বলেই মেয়েটা চোখ বন্ধ করে ফেলে। স্বাধীনের ঠোঁটে পৈশাচিক হাসি হেসে মেয়েটাকে তার কাছে টেনে নিয়ে আসে। অন্যদিকে একজন নজর যে স্বাধীনের দিকে ছিল, সেই দিকে তার কোনো হেলদোল নেই। আমিও ভালোবাসতে পারি, আমার কিছু শর্ত আছে, যদি শর্ত মানতে পারো তাহলেই। বলো বলো, আমি তোমার 1000টা শর্তেও রাজি আছি। 1000টা নয়, শুধু একটাই শর্ত, আমি যখন তোমাকে ডাকবো তখন আমার কাছে আসতে হবে এবং আমার সঙ্গে শুতে হবে। আই মিন রুম ডেট কিংবা লিভিং রিলেশনশিপ, যাই বলো। স্বাধীনের কথা শুনে মেয়েটা স্বাধীনকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়ে। স্বাধীনকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগে। সমস্যা নেই, আমার শর্তে রাজি না হও তুমি তোমার পথ দেখতে পারো, আমি অন্য কাউকে বেছে নেব। আমি রাজি, কিন্তু হট করে যদি পেটে বেবি চলে আসে তখন কি হবে? সেটা আমার উপর ছেড়ে দাও, তোমাকে এই নিয়ে ভাবতে হবে না। মেয়েটার সম্মতি শুনে স্বাধীন মেয়েটার হাত ধরে টান মারে। মেয়েটা এসে স্বাধীনের উপর পড়ে যায়। স্বাধীন মেয়েটাকে ধরে কিস করতে যাবে, তখনই পিছন থেকে নেহার ভারী গলার শব্দ পায়। স্বাধীন, কি হচ্ছে এসব? কি হচ্ছে দেখতে পারছেন না? দেখি ও না দেখার ভান ধরে আছেন। সরেন তো এখান থেকে, আমরা একান্ত সময় পার করব আর আপনি এসে ব্যাঘাত ঘটাচ্ছেন। ব্যাঘাত মানে? কলেজে কি তুই একাই আবাসিক হোটেল বানিয়ে ফেলবি নাকি? ও আচ্ছা,
আপু ভালো একটা কথা বলেছেন, আবাসিক হোটেল। চলো যাই, আমরা আবাসিক হোটেলে যাই। এখানে কেউ আবার দেখে ফেলবে, তখন সমস্যা হতে পারে। তুমি যেখানে নিয়ে যাও, আমার এতে কোনো দ্বিমত নেই। আবাসিক হোটেলে যাবি মানে? আর এই যে এই মেয়ে, তোমার কি লজ্জা শরম কিছুই নাই? একটা ছেলেকে নিয়ে আবাসিক হোটেলে যাবে, সেটা আবার বড় গলা করে বলছো আমার সামনে? কে তুমি যে তোমার সামনে বলা যাবে না? আর জান, এটা কে? সরাও তো, চলো। হ্যাঁ চলো। কোথাকার কোন পাগলি এসেছে? কথাটা বলে স্বাধীন মেয়েটাকে জড়িয়ে ধরে হাঁটতে লাগে। নেহার রাগে বাঁধ ভেঙে যায়। স্বাধীনের কাছ থেকে মেয়েটাকে সরিয়ে স্বাধীনকে থাপ্পড় দিতে যাবে, এর আগে স্বাধীন নেহার হাত ধরে ফেলে। অনেক অন্যায় সহ্য করেছি, কিন্তু আর নয়। কি পেয়েছেন আপনি? আমার জীবনটাকে তো নষ্ট করে ফেলেছেন, এখন আবার এসেছেন মায়া দেখানোর জন্য। লাগবে না, চলে যান। আমি আমার মতো সব গুছিয়ে নেব। আর নেক্সট টাইম থেকে যদি আমার কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে দেখি, তাহলে আপনার খবর আছে। বড় আপুর জন্য শুধু এইটুকুই বললাম, নেক্সট টাইম থেকে কিছু বলবো না। দেখো, আমি তো সরি বলছি। আমি তোকে ভালোবাসি। তোকে পাওয়ার জন্য একটাই মাধ্যম ছিল আমার কাছে, তাই আমি এই কাজটা করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দে। ক্ষমা? তাও আবার আপনাকে? প্রশ্নই আসে না। এখন সরেন তো, অনেক মুড হচ্ছে। আমি তো আছি না, আমি তোর। বাকিটা কথা শেষ করতে না দি স্বাধীন নেহার মুখ চেপে ধরে নেহার কানে কাছে মুখ নিয়ে গিয়ে পিষপিষে বলে, যা বলতে গিয়েছিল ওইখানে স্টক, আর কথা যেন ফেরে না হয়। কথাটা বলে স্বাধীন সেইখান থেকে মেয়েটাকে নিয়ে চলে যায়। স্বাধীনের অনেক খারাপ লাগে, কিন্তু নেহাকে কষ্ট পেতে দেখে অনেক ভালো লাগে। সে বুঝতে পারে নেহাকে এইভাবে শাস্তি করতে হবে। একটু পর গাড়িটা একটা আবাসিক হোটেলের সামনে দাঁড় করে দেখতে পাই পিছন থেকে নেহার গাড়িও আসছে। স্বাধীন পৈশাচিক হাসি হেসে মেয়েটাকে কোলে করে কাউন্টার থেকে একটা রুমে চাবি নিয়ে চলে যায়। নেহা এটা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে কান্না করতে লাগে। কান্না করতে করতে বাসায় চলে যায়। অন্যদিকে স্বাধীন রুমের দরজা খুলে ভিতর ঢুকে দরজা লাগিয়ে দেয়। মেয়েটাকে খাটে ফেলে দেয় স্বাধীন। বেলকনিতে গিয়ে সিগারেট ধরে। স্বাধীন সিগারেট খাচ্ছিল আর বাইরের দিকে তাকিয়েছিল। মেয়েটা অনেকক্ষণ হলো স্বাধীনকে আসতে না দেখে উঠে বেলকনিতে গিয়ে স্বাধীনের পাশে দাঁড়ায়। স্বাধীন সিগারেট খাচ্ছিল। মেয়েটা স্বাধীনের হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে খেতে লাগে। উফ জান, তুমি এখানে? আমার তো অনেক মুড হচ্ছে, চলো না। তোমাকে অনেক কাছে পেতে ইচ্ছে করছে। অনেক দিনের শখ আজ পূর্ণ হতে চলেছে আমার। তাই বুঝি? হ্যাঁ, আর কতদিন পর আমাকে তুমি বিয়ে করবে, তোমার পরিবারের সামনে নিয়ে দাঁড় করাবে? মেয়েটার কথা শুনে স্বাধীন হাসতে লাগে। মেয়েটা অবাক হয়ে যায়। হাসতে হাসতে রাগী দৃষ্টিতে মেয়েটার দিকে তাকায়। মেয়েটা অবাক হয়ে যায়। স্বাধীন ডেকে মেয়েটার গলা চেপে ধরে খাটে নিয়ে গিয়ে ফেলে দেয়। মেয়েটা অনবরত কাশতে লাগে। এক পর্যায়ে স্বাধীন ছেড়ে দিয়ে বলতে লাগে, বিয়ে, তাও আবার তোদের মতো পতিতা মেয়েদেরকে? হাসালি তুই। তোকে তো পরীক্ষা করছিলাম। কচি মেয়ে, বিয়ের আগে তার শরীর দিতে পারে সেই মেয়ে, আর কি কি পারে তা আর না বললাম। কিন্তু তুমি তো বলেছো তোমার সঙ্গে না রুম ডেট করলে তুমি আমাকে গার্লফ্রেন্ড হিসাবে মেনে নেবে না। ওইটা তো শুধুমাত্র তোকে পরীক্ষা করার ওই মাত্র। আর শোন, আমার কথাটা বলতে গিয়েও স্বাধীন বলতে পারে না। মেয়েটাকে ছেড়ে দেয়। স্বাধীনের কাছ থেকে ছাড়া পেয়ে মেয়েটা কাশতে লাগে। পাশ থেকে ব্যাগ আর ওড়না নিয়ে ভালোভাবে নিজেকে জড়িয়ে নেয়। স্বাধীন সোফায় বসে আরেকটা সিগারেট বের করে খেতে লাগে। তখনই আবার মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোন, আমাদের মধ্যে যা হয়েছে তা যেন বাহিরে না পৌঁছায়। আর বিশেষ করে যদি নেহা তোকে কিছু বলে, তখন বলবি যে আমি তোকে রুম ডেট করে ছেড়ে দিয়েছি। আরও বলবি আমার এক মেয়েকে পছন্দ হয় না, হাজারটা মেয়ে লাগে। বুঝতে পারছিস আমার কথা? বুঝতে পারছি, আমাকে যেতে দাও। যেতে তো তোকে দেবই, কিন্তু কোনোভাবে যদি নেহা বুঝতে পারে তোর সঙ্গে আমি কিছুই করিনি, তাহলে ওই দিনই হবে তোর শেষ দিন। স্বাধীনের কথা শুনে মেয়েটা ভয় পেয়ে যায়। ভয়ে কাঁপতে লাগে। এক পর্যায়ে স্বাধীন সিগারেটটা পায়ের নিচে ফেলে পিছে শার্ট পরে হোটেল থেকে বের হয়ে যায়। পিছু পিছু মেয়েটা ভয়ে কাঁপছে। শুধুমাত্র পাশে থাকা অনেকেই এটা দেখে হাসছে, কিন্তু কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। একটু পর গাড়ি করে স্বাধীন মেয়েটাকে নিয়ে আবার কলেজে চলে আসে। কলেজে এসে স্বাধীন লেকের পাড়ে বসে থাকে আর ভাবতে লাগে, আমি যা করছি আসলে কি সত্যি করছি? যদি কোনো ভয় পেয়ে মা বাবা জানতে পারে, তারা কতটা কষ্ট পাবে। আর তারা কষ্ট পেলে আবার কি যে বাবা তার ছেলেকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে, তার কষ্ট আমার
কিছু যায় আসে না, কিন্তু নেহার কষ্ট পাওয়া দেখে আমার এত ভালো লাগলো কেন? এভাবেই তো কষ্ট দিতে হবে। স্বাধীন কথাগুলো ভাবছিল, তখনই স্বাধীনের পাশে তার বন্ধু এসে বসে। স্বাধীনের কাঁধে হাত রাখে। দেখ, তুই যা শুরু করেছিস তার ফল একদমই ভালো হবে না। আমি বুঝতে পারছি নেহা আপু ভুল করেছে, কিন্তু তার দিক থেকে দেখলে সে ঠিক করেছে। কারণ তোকে পাবার একমাত্র শেষ রাস্তায় ছিল এভাবে তোকে বিয়ে করার। আমি বলি কি, তুই নেহা আপুকে নিয়ে সুখে থাক। তুই দেখ, তুই যে মেয়েটার সাথে কথা বললি ও অনেক বাজে একটা মেয়ে। এদের পাল্লায় বললে তোর জীবন নষ্ট হয়ে যাবে। জীবন তো এমনিতেই নষ্ট হয়ে গেছে, আর আছে কি বল? তারপর স্বাধীনের বন্ধু স্বাধীনকে গাড়ি করে বাসায় চলে আসে। দেখে সবাই ড্রয়িং রুমে বসে আছে। স্বাধীন তার রুমের দিকে যাচ্ছিল, তখনই স্বাধীনের বাবা পিছন থেকে ডাকে। স্বাধীন তাদের সামনে গিয়ে দাঁড়ায়। কলেজে স্যারদের সঙ্গে বেয়াদবি শুরু করেছিস? স্যারেরা ফোন করে আমাকে বলল, এখন তাদের সামনে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো ভেবেছিস একটাবারও তুই? আরে ছোট, কি শুরু করলি? ছেলেটা আসলো, ওকে ফ্রেশ হয়ে আসতে দে, তারপর কথা বল। ভাই, তোমাদের আশকারা পেয়ে পেয়ে আজ এই এত বড় বেয়াদব হয়েছে। আর নেহা মামুনির সঙ্গে কি করেছিস? ও কলেজ থেকে আসার পর থেকে কান্না করছে রুমে গিয়ে, আমরা ডাকলেও বের হচ্ছে না। কই, আমি তো কিছু করিনি। ক্লাস করতে ভালো লাগছিল না, তাই একটু বাহির দিয়ে ঘুরছিলাম। বাহির দিয়ে ঘুরছিলি নাকি করছিলিস? সব খবর আমার কানে আসে। তোর এত বড় সাহস, বউ রেখে অন্য মেয়েদেরকে নিয়ে আবাসিক হোটেলে যাস? আমার জীবন, আমি যা চাই তা করব, তুমি বলার কে? স্বাধীনের কথা শুনে স্বাধীনের বাবা রেগে যায়। বসে থেকে স্বাধীনের কাছে এসে মারতে লাগে। নেহার বাবা দৌড়ে এসে স্বাধীনের বাবাকে থামিয়ে দেয়। তারপর স্বাধীনকে রুমে যেতে বলে। রুমের সামনে গিয়ে দরজায় কড়া নাড়তেই রুমের মধ্যে থেকে নেহা বলতে লাগে। মা বাবা, তোমাদের না বললাম আমাকে একটু একা থাকতে দাও? আবার এসেছো কেন তোমরা? স্বাধীন বুঝতে পারে না কি জবাব দেবে। তারপর অনবরত দরজায় নক করে চলেছে। নেহার রেগে খাট থেকে উঠে দরজা খুলে দেয়। সামনে স্বাধীনকে দেখতে পেয়ে চোখ মুছে দরজা থেকে সরে দাঁড়ায়। স্বাধীন ভিতরে এসে ব্যাগটা ছুঁড়ে মারে। তারপর ওয়ার্ডরোব থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। একটু পর ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে পড়ে। আয়নার দিকে তাকাতেই রাগ উঠে যায়। আয়নাতে একটা ঘুষি মারতেই আয়না চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। নেহা সেই দিকে তাকায়, দেখে স্বাধীনের হাত কেটে রক্ত নিচে গড়িয়ে পড়ছে টপ টপ করে। নেহা দৌড়ে আসে স্বাধীনের কাছে, হাত ধরে বলতে লাগে, কি করলে এটা তুমি? হাত কেটে রক্ত বের হচ্ছে। প্রত্যুত্তরে স্বাধীন কিছুই বলে না, চুপ করে থাকে। নেহা দৌড়ে ফার্স্ট এড বক্স নিয়ে এসে হাতে স্যাবলন দিয়ে পরিষ্কার করে দেয়। তারপর ব্যান্ডেজ করে দেয়। স্বাধীন তাকিয়ে থেকে শুধু দেখতে লাগে, কিছু বলে না। একটু পর স্বাধীন উঠে সোফায় গিয়ে বসে। নেহা স্বাধীনের পাশে বসে, তাই স্বাধীন উঠতে যাবে অমনি নেহা স্বাধীনের হাত ধরে সোফায় বসিয়ে দেয়। দেখ, আমি জানি আমি যা করেছি তোর সাথে ভুল করেছি, কিন্তু আমি নিরুপায় ছিলাম তখন। আর আমি একটুও ভাবিনি যে তোর মনে আমার জন্য একটুও ভালোবাসা নেই। আমি মিথ্যা ছিলাম। বুঝতে পারছি, শুধু শুধু তোর জীবনে কাল হয়ে দাঁড়িয়েছি আমি। তুই যদি চাস আমি তোকে ডিভোর্স দিয়ে দেব। তখন তোর এই মেয়েটা কি যেন নাম, ফারিয়া, ওর সঙ্গে সুখে শান্তিতে থাকতে পারবি। দেখ, এমনিতে অনেক করেছিস আমার জন্য, আর করতে হবে না। তখন আবার বাবারা বলবে আমি তোকে জোর করেছি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য। এর থেকে চুপচাপ থাক, তুই তোর মতো, আমি আমার মতো। কিন্তু আমি পারবো না নিজের স্বামীকে অন্য মেয়েদের সঙ্গে দেখতে। স্বাধীন কিছুই বলে না, বেলকনিতে চলে যায়। সিগারেট ধরিয়ে খেতে লাগে। একটা জিনিস কেন যেন স্বাধীনের কষ্টগুলোকে একটু হলেও দূর করতে পারে। সিগারেট খাওয়া হলে রুমে এসে দেখে নেহা কাজ পরিষ্কার করছে। স্বাধীন খাটে গিয়ে ঘুমিয়ে পড়ে। অনেক রাতে স্বাধীনের ঘুম ভাঙে। অন্যদিকে সবাই খাবার টেবিলে খাবার খাচ্ছিল। দেখ, তুই দিন দিন ছেলেটার সঙ্গে যা করছিস একদমই ঠিক করছিস না। ভুল করেছে, তার প্রায়শ্চিত্ত পাচ্ছেও। তোর শাসন আর মারের কারণে ছেলেটা নিজেকে পরিবর্তন করে ফেলেছে। হয়েছে ভাই, তুমি আর কিছু বলো না। ওর হয়েও দিন দিন বেয়াদব হয়ে গিয়েছে। ওকে এখন যদি শায়েস্তা না করতে পারি তাহলে আর কখনোই পারবো না। তারপরেও ছেলেটার সঙ্গে বেশি বেশি করা হয়ে যাচ্ছে। আর নেহা, স্বাধীন কি ডেকে আনবি না? অনেক কয়টা দিন হয়ে গেল ছবিটা আমাদের সঙ্গে একই টেবিলে বসে খাবার খায়। মা, ও ঘুমাচ্ছে,
তাই আর ডাক দিয়ে ডিস্টার্ব করি নাই, ঘুমাক। আচ্ছা বুঝতে পারছি, তাহলে স্বাধীনের জন্য কষ্ট করে খাবার বেড়ে নিয়ে যাস। ঘুম থেকে উঠলেই বিষ খেয়ে নেবে ছেলেটা। সকালেও কিছু খায় নাই, দুপুরেও কিছু খায় নাই। ঠিক আছে মা। তারপর খাবার খাওয়া শেষ করে নেহা একটা প্লেটে খাবার নিয়ে রুমে আসে। দেখে স্বাধীন খাটের উপর নেই, বেলকনিতে ধোয়া উঠছে। বুঝতে পারে বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। নেহা খাবারের প্লেটটা টি টেবিলের উপর রেখে দেয়। তারপর পানি আনতে নিচে চলে যায়। পানি নিয়ে এসে দেখে স্বাধীন সোফায় বসে মোবাইল দেখছে। নেহা খাবার প্লেটটা নিয়ে সোফায় বসে। এক লোকমা খাবার তুলে স্বাধীনের দিকে এগিয়ে নিতে মুখ ফিরিয়ে নেয়। আমার সাথে রাগ, আমার সাথে অভিমান, খাবারের সঙ্গে নয়। না খেয়ে খেয়ে নিজের কি বেহাল দশা করে ফেলেছ। দেখো, তুমি যা চেয়েছো তাই হবে। তারপরও প্লিজ এইভাবে না খেয়ে সবার সঙ্গে কথা না বলে এভাবে থেকো না প্লিজ। তুমি যদি চাও আমি এই বাড়ি থেকে আবার দূরে কোথাও চলে যাব। তা কিছুই করতে হবে না, আমাকে দেন, আমি নিজেই খেয়ে নিতে পারবো। তোমার তো হাত কাটা, ব্যান্ডেজ করানো, তুমি কিভাবে খাবে? আচ্ছা ওয়েট, আমি চামচ এনে দিচ্ছি। কথাটা বলে নেহা খাবারের প্লেট পাশে রেখে দৌড়ে নিচে চলে যায়। তারপর কিচেন থেকে চামচ নিয়ে রুমে আসে। স্বাধীনকে দিতে স্বাধীন চামচ ধরতে গিয়েও ফেলে দেয়, ঠিকমতো ধরতে পারে না। নেহা এটা দেখে কি করবে খাবার লোকমা করে স্বাধীনের দিকে এগিয়ে দেয়। স্বাধীন আর কিছু না ভেবে খেতে লাগে আর ফোন দেখতে লাগে। তখনই একটা অজানা নাম্বার থেকে ফোন আসে স্বাধীনের কাছে। রিসিভ করে কানের পাশে ধরতেই ওপাশ থেকে বলতে লাগে, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, আমাকে বড় বড় কথা বলিস? তুই চিনিস না আমি কে, আমার ভাইকে তুই তাও জানিস না। তুই একটাবার কালকে কলেজে আয়, তারপর তোকে দেখাচ্ছি। কে তুমি আর তোর ভাইকে? আমি মারিয়া। আর তুই ইঁদুরের গর্তে লুকালেও আমার ভাই টেনে বের করে তোকে মেরে ছাড়বে। আর আমার ভাইকে জানিস, এই শহরের নামকরা মাফিয়া ইমরান শিকদার। ও তুই, আর কি বললি? ইমরান শিকদার? আচ্ছা ওয়েট, ফোনটা রাখ, আমি তোর ভাই নাকি যেন তোকে ফোন করছি, তার কাছ থেকে আমার পরিচয় জেনে নিস। কথাটা বলে স্বাধীন ফোন কেটে দেয়। পাশ থেকে নেহা সব শুনতে পায় কিন্তু কিছু বলে না। স্বাধীন একটা নাম্বার বের করে ফোন করে, তখনই ওই পাশ থেকে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাই, এতদিন পর হঠাৎ আমার কথা মনে পড়লো? আরে না, এমনিতেই। এখন আর এইসব নিয়ে কাজ করে না, ভালো হয়ে গেছি, তার কারণে এতদিন দরকার পড়ে না। আর ফোন করেছে একটা কারণে, তো কি ছোট বোন আছে যার নাম ফারিয়া? হ্যাঁ ভাই, আছে তো। তুই হয়তো তোর ছোট বোনের পাশেই বসে আছিস, তুই তাকে বল আমি কে, আমার নাম বল স্বাধীন, তাই বুঝতে পারবে। সময় পেলে তো বোনের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব, এটাও বল। কিন্তু ভাই কেন? আর আমার বোন কি করেছে? সেটা না হয় তোর বোনের কাছ থেকে শোন, তাহলেই শুনতে পারবি। কথাটা বলে স্বাধীন ফোন রেখে দেয়। কল কেটে ইমরান শিকদার মেয়েটাকে প্রশ্ন করলে সব সত্যি বলে দেয়। ইমরান শিকদার শুনে রেগে যায়, তার বোনের গালে থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে, দেখো, যা হবার তা হয়ে গেছে। ও তোর শরীরের টাচ করেনি, তুই বেঁচে গিয়েছিস। আর স্বাধীনকে জানিস, এই শহরের নাম করা একমাত্র ছেলে। তার চাচা, তার বাবার কোম্পানি বিশাল। আর আগে আমাদের সাথে একই সঙ্গে কাজ করত। আমাদের ভাই ছিল, ছোট হয়েও আমরা তাকে লিডার মানতাম, কিন্তু সময়ে ভালো হয়ে যাওয়ায় কিন্তু আমরা পারি নাই। ভালো হবে, তুই যা হয়েছে সব ভুলে যা। আর যদি পারিস, এখন যে বেয়াদবি করেছিস তার জন্য ক্ষমা চেয়ে নিস। কি বলছো ভাইয়া? তোমার ভয় পুরো শহর কাঁপে, আর তুমি কিনা একটা সামান্য ছেলেকে দেখে ভয় পাচ্ছ? তোমার বোনকে অপমান করেছে, তার প্রতিশোধ তুমি নেবে না? তুই কি চাস তোর প্রতিশোধ নিতে গিয়ে তুই তোর ভাই হারাস? এর থেকে ভালো হবে চুপ হয়ে থাক। যা হবার তা হয়েছে, একটা কালো অধ্যায় ভেবে চুপ হয়ে যা। কথাটা বলে ইমরান শিকদার সেখান থেকে উঠে যায়। মেয়েটা ভাবতে লাগে স্বাধীনের বিষয়ে, মেয়েটার গাও শিউরে ওঠে। অন্যদিকে নেহা পাশ থেকে স্বাধীনের সব কথোপকথন শুনতে পায়, মনে মনে খুশি হয়। নিমিষে খুশির আমেজ তার মুখ থেকে চলে যায়। তারপর স্বাধীনকে খাইয়ে দেওয়া শেষ হলে স্বাধীনকে পানি খাইয়ে মুখ মুছে দিয়ে উঠে যেতে যাবে, তখনই নেহার ওড়না দিয়ে স্বাধীন মুখ মুছে নেয়। নেহা দেখে অনেকটা অবাক হয়, কিন্তু স্বাধীনকে কিছু বুঝতে দেয় না। তারপর প্লেট গ্লাস কিচেন রুমে রেখে সে রুমের মধ্যে চলে আসে। দেখে স্বাধীন বেলকুনিতে দাঁড়িয়ে আছে। নেহার অনেক ইচ্ছে করছে স্বাধীনের পাশে গিয়ে দাঁড়াতে, যে ইচ্ছে সেই কাজ। স্বাধীনের পাশে গিয়ে দাঁড়ায়, স্বাধীনের হাতে হাত রেখে স্বাধীন দেখে মুচকি একটা হেসে
কোনো কিছু না বলে চাঁদের দিকে তাকিয়ে থাকে। আর কত ক্ষমা চাইলে আমাকে ক্ষমা করে দিবে? আমি ভুল করেছি, বারবার বলছি তো। তোমার যত ইচ্ছা আমাকে শাস্তি দাও, তারপরেও প্লিজ আমাকে ছেড়ে দূরে চলে যেও না। নেহার প্রতি উত্তরে স্বাধীন কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। নেহা বুঝতে পারে আর কিছু হবা নয়। নেহা চলে আসতে যাবে, অমনি স্বাধীন নেহার হাত পিছন থেকে জড়িয়ে ধরে। অবাক হয়ে যায় নেহা, সামলাতে না পেরে স্বাধীনের উপরে গিয়ে পড়ে যায়। স্বাধীন নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে। নেহার মুখের উপর থেকে চুল সরিয়ে দিয়ে কপালে চুমু দেয়। নেহা কেঁপে ওঠে। স্বাধীন নেহাকে আরও কাছে নিয়ে এসে গভীর স্পর্শ দিতে লাগে। আই এম সরি, এতদিন অবহেলা করে দূরে সরিয়ে রাখার জন্য। এতদিন আমি এক ভুল মোষের মধ্যে ছিলাম যা কেটে গিয়েছে। মানে হলো চেয়েছিলাম তোমাকে কষ্ট পেতে দেখতে, কিন্তু তোমাকে কষ্ট পেতে গিয়ে আমি নিজেই যে কষ্ট পাবো তা কখনো ভাবতেও পারিনি। আর সরি, সব আগের বাধা বিষয় বলে গিয়ে চল নতুন করে দুজনে বাঁচি। সত্যি? সত্যি সত্যি সত্যি, এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। এই চাঁদকে সাক্ষী রেখে বলছি, আর কখনোই তোমার এই হাত ছাড়বো না মৃত্যুর আগ পর্যন্ত। কথাটা বলে স্বাধীন নেহাকে কাছে টেনে নিয়ে এসে জড়িয়ে ধরে। সমাপ্ত হয় ভালোবাসার আরও একটি অধ্যায়, যে ভালোবাসা কখনো শেষ হবার নয়।